দর্শক শুভেচ্ছা জানবেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এই সময়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হাসান মাহমুদ। শুরুতেই আজকের দিনের কিছু আলোচিত সংবাদ আপনাদের জানাবো। তাপপ্রবাহ থাকবে আরও দুদিন, এরপরে বৃষ্টি। চুয়াডাঙ্গায় মৌসুমের এবারের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। আগামী 3 দিন স্কুল কলেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ। প্রাথমিক 2 দিন, স্কুল কলেজ 1 দিন বন্ধের ঘোষণা সরকারেরও। অপকৌশল নেওয়ার কারণে বিএনপি দুর্বল হচ্ছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিরোধী পক্ষের নেতাকর্মীদেরকে নির্যাতন করা হচ্ছে, দেশকে বন্দিশালা বানানো হয়েছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপজেলা নির্বাচন নিয়ে বেশ কিছু সংবাদ রয়েছে, তাছাড়াও রয়েছে আরও অন্যান্য সংবাদও। দর্শক, আমাদের সাথে আজকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি 3 জনকে। অতিথি হিসেবে রয়েছেন আমার বামে নুরুল ইসলাম ওমর, সাবেক চিফ হুইপ এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা। এরপরেই রয়েছেন কুদ্দুস আফরাদ, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এরপরে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি রয়েছেন, কাজ করছেন। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে এবং নিশ্চয়ই এতক্ষণ শুনছিলেন আমরা বেশ কিছু সংবাদের শিরোনাম জানাচ্ছিলাম। তাপপ্রবাহের বিষয়টি আজকে গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে স্থান পেয়েছে। আমি যদি আপনাদের কাছ থেকে প্রথমেই, যেহেতু তাপপ্রবাহ বিষয়টি অনেক গুরুত্ব পাচ্ছে এবং টানা 25 দিন পর্যন্ত বা এরও বেশি সময় পর্যন্ত একাধারে তাপপ্রবাহ চলছে এবং 76 বছরের রেকর্ড ভঙ্গ করেছে, আমি 1 মিনিট করে আপনাদের কাছ থেকে প্রথমেই একটু জানতে চাইবো যে আপনারা যে সময়টা অতিক্রম করেছেন ইতিপূর্বে এবং আপনাদের সময়ে আপনারা কেমন তাপপ্রবাহ দেখেছেন, এবং সবচেয়ে বড় কথা এর সাথে একটু যুক্ত করি, সেটা হচ্ছে স্কুল কলেজ প্রাথমিক বিদ্যালয় যে খোলার বিষয়ে এক ধরনের আমরা দেখেছি যে কিছুটা অসামঞ্জস্য, কিছুটা এলোমেলো। গতকালও একদিন খুলেছে, পরে আবার বন্ধ দিয়েছে, আজকে আবার হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরে আবার মন্ত্রণালয় থেকে বন্ধের কথা বলা হয়েছে। মানে এই এলোমেলো অবস্থা চলছে। আমি প্রথমেই জনাব হাসানাত আলী, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, অধ্যাপক হাসানাত আলী, আপনি একটু বলবেন আপনার যে স্কুল কলেজ বন্ধের ব্যাপারে এই এলোমেলো অবস্থা, বা অনেক জায়গায় আমরা দেখেছি শিক্ষার্থী ছাত্ররা কিন্তু এই তাপপ্রবাহের সমস্যা হচ্ছে। পাশাপাশি আপনাদের সবার জন্যই বলছি, হিট স্ট্রোকে কিন্তু 20 জনের কাছাকাছি মৃত্যু হয়েছে, 20 জনের মতোই কাছাকাছি বা 20 জনের অধিক। একটু বলবেন। ধন্যবাদ মোহন ভাই। স্কুল কলেজ, আমি ধন্যবাদ জানাচ্ছি দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন এনটিভির এই সময়ে অনুষ্ঠানে। দেখেন, আপনি যে বিষয়টি বলছেন স্কুল কলেজ বন্ধের বিষয়টি, আমি আমার আজকের কথা যদি চিন্তা করি, আজ থেকে যদি 30 বছর আগে যদি আমি ফিরে যাই, তাহলে আমরা কিন্তু এই গরমকালে আমাদের স্কুল সকাল হতো এবং 11টা 12টার মধ্যে স্কুল কলেজ সব বন্ধ হয়ে যেত। এটি আমার অভিজ্ঞতা শেয়ার করছি আজকে। মর্নিং মানে এইভাবেই দেওয়া হতো যে এই সামার সময়ে স্কুলটা ছাত্ররা যেন খুব স্বাস্থ্যসম্মতভাবে এবং সুস্থ মনে লেখাপড়া বা শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে। এই জন্য এই নির্দিষ্ট 3 মাস বা 2 মাস এই তাপদাহ থেকে বাঁচার জন্য এই স্কুলটা সকালে হতো। আফ্রিদি ভাই এবং মোর ভাই নিশ্চয়ই ওনারা আমার সাথে একমত হবেন। কেন এই যে প্রচণ্ড যে একটি তাপদাহ দেশে বিদ্যমান, সরকারের এই সমন্বয়হীনতা শুধু তো এই জায়গায় নয়, আপনি যদি রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় যান, প্রত্যেকটি জায়গাতেই আপনি দেখবেন এক ধরনের সমন্বয়হীনতা বিরাজমান। শিক্ষামন্ত্রী এক এক সময় এক এক রকমের কথা বলছেন, কখন বলছেন কেন বন্ধ করতে হবে, একটু তাপমাত্রা বৃদ্ধি হলেই কেন বন্ধ করতে হবে, আজকে আবার বলছেন সব কিছু নিয়েই কোর্টকে কেন হস্তক্ষেপ করতে হবে, আমরা আপিল করব। হ্যাঁ, আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাস্তবতা হলো আমরা পরিবেশের প্রতি অবিচার করতে 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 এমন একটি জায়গায় দাঁড়িয়েছি। আমাদের রোড সাইডে আগে বড় বড় গাছ আমরা দেখতাম, এখানে বড় বড় বৃক্ষ দেখতাম, এখন রোড সাইডে কোনো গাছ দেখা যায় না। গাছগুলো গেল কোথায়? রাষ্ট্রীয় কোষাগারে কি এই গাছ বিক্রির কোনো টাকা জমা হয়েছে? আমরা জানি না, সরকার হয়তো বলতে পারবেন। আমরা আমাদের যে সুন্দরবন, যারা আমাদের অক্সিজেনের কারখানা, সেই সুন্দরবনকে নির্বিচারে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছি, আমরা রক্ষণাবেক্ষণ করিনি। আমাদের যে বনাঞ্চল যেগুলো ছিল সংরক্ষিত বনাঞ্চল, আপনি ভাওয়ালের কথা চলেন না, একটু যাই, আপনি দেখেন সেই ভাওয়ালের সবুজ বনে গড়ে উঠেছে বিলাসী অট্টালিকা সম রিসোর্ট। সেই রিসোর্টের মালিক কারা?
কি করে এত টাকার মালিক তারা হলো, কি করে এই রাষ্ট্রের সম্পদগুলো ব্যক্তি মালিকানায় চলে গেল, এই দেখার জন্য কি কেউ ছিল না? তা আমরা তো প্রকৃতিটাকে একেবারে নির্বিচারে নির্মোহভাবে আমরা হত্যা করেছি। প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে, এবং সেই প্রতিশোধ নেওয়ার জায়গা থেকে আমি মনে করি যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং দায়িত্বশীল আচরণটা করতে হবে। না, সেটা ঠিক আছে, ভুল তো হয়ে গেছে, কিন্তু আমি ওমর ভাইয়ের কাছে একটু জানতে চাই, স্কুল কলেজ বন্ধের ব্যাপারে এক ধরনের এলোমেলো, আপনারা তো বিরোধী দলে ছিলেন, আসলে স্কুল বন্ধ দেওয়াটা কি কোনো সমাধান, বা শিক্ষার্থীদের আসলে কি হবে? দীর্ঘ সময় স্কুল কিন্তু বন্ধ ছিল, ঈদের পরে কিন্তু খুলেছে শুধুমাত্র একদিন, সম্ভবত যদি ধরা হয় এই পর্যন্ত একদিনই খোলা হয়েছিল। ধন্যবাদ। আমার সঙ্গে দুইজন সহ আলোচক এবং টিভির পর্দায় যারা আছেন, আসসালামু আলাইকুম। দেখুন, ওই মানে আমাদের হাসানাত আলী সাহেব যেটা বলেছেন, এটা আমরা ছোটোবেলায় দেখেছি যে এই গ্রীষ্মকালে আসলেই মানে মর্নিং স্কুল হইতো। তখন তো এইরকম মানে দোটানাটানি ছিল না যে আজকে বন্ধ থাকবে, আবার 2 দিন বন্ধ থাকবে, আবার হাইকোর্টে যেতে হবে, স্কুল খোলা থাকবে কি না এটা নিয়ে হাইকোর্টে যেতে হবে, হাইকোর্টের নির্দেশ লাগবে। এটা তো মাথার মধ্যে ঢোকে না যে এটার ব্যাপারটা কি, এই জিনিসগুলো। তো আসলে এত কিছু নিয়ে ইনডিসিশনে ভোগা আমার মনে হয় না। একটি সরকার 15 বছর ক্ষমতায় আছে, তার মানে কি 15 বছর এই দেশ পরিচালনার একটা অভিজ্ঞতা তাদের আছে। তারপরে এই সব বিষয়গুলো নিয়ে ইনডিসিশনে ভোগা এটা ঠিক নয়। এবং আমরা দেখেছি প্রাথমিক ও গণশিক্ষা একটি মন্ত্রণালয় রয়েছে পৃথক, এবং একটা শিক্ষা ওনাদের মধ্যেও বা এই 2 মন্ত্রণালয়ের মধ্যেও দেখলাম যে তারা বন্ধ দিয়েছে, তারা দেননি। সেটাই বলছি, এটা তো তারা উভয়ই একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিতে পারে, আলাপ আলোচনা করে তো একটা সিদ্ধান্ত নিতে পারে। তো এখন এখানে বলার কিছু নাই, তার কারণ অ্যাকাউন্টেবিলিটি না থাকলে যা হয় সেটাই হয়েছে। সাধারণ মানুষকে তারা কোনো কিছু হিসাবের মধ্যে নিয়ে আসছে না। সাধারণ মানুষের কাছে তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। তা না থাক, দেশটা সুন্দরভাবে পরিচালনা হোক, এটা তো মানুষ চায়, আমরা চাই। সেই সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে যে ইনডিসিশন, এইটা আমাদের ভবিষ্যৎ জেনারেশনগুলোর কি ভবিষ্যৎ জেনারেশনগুলোর এটা নিশ্চয়ই মানে ভালো দিক নয় আর কি, আমি মনে করি। তো তারপরে আমি মনে করি যে এটা ভবিষ্যতের জন্য একটা সিদ্ধান্তে আসা আর কি। আমি এই বিষয়ে জনাব কুদ্দুস আফরাদ, আপনিও তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, জানেন বিভিন্ন সময় এই রৌদ্র বা এই উত্তাপ কিন্তু এবারই প্রথম নয়, কারণ 1972 সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 45 ডিগ্রি। এবার ব্যক্তিকালটা দীর্ঘ, অর্থাৎ এই তাপপ্রবাহটা দীর্ঘ সময়, যেটা 75 বছরের রেকর্ড ভঙ্গ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটু ইন্টারাপ্ট করি আমি, নিশ্চয়ই। দেখুন যে আজকে কিন্তু 100 ভাগ বিদ্যুৎ হয়েছে। আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে মানুষের ঘরে বিদ্যুৎ ছিল না। আমরা ছোটোবেলায় লেখাপড়া করেছি হ্যারিকেনের আলোয়, বাড়িতে বিদ্যুৎ ছিল না। তারপরে কিন্তু এইরকম ঘটনা কখনো ঘটেনি। স্কুল কলেজে তো মানে ফ্যান ছিলই না, ফ্যান থাকার তো প্রশ্নই আসে না। এখন তো ম্যাক্সিমাম স্কুল কলেজে আপনার ফ্যান আছে, ফ্যানের বাতাস খাচ্ছে ছেলেমেয়েরা। তারপরও এই ধরনের ঘটনা এটা আমরা আশা করি না। এই বিষয়টাই আমি জনাব কুদ্দুস আফরাদের কাছে জানতে চাইছিলাম, যে যেটা বলেছেন যে ফ্যান বা বিভিন্ন আমরা যেটা কুলিং সিস্টেম বা ঠান্ডা হওয়ার অনেক কিছুই এসেছে, বিদ্যুৎ এসেছে, কিন্তু আমরা আজকে দেখলাম যে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে অনেক স্কুলে কিন্তু সেই অর্থে ফ্যান নেই, অনেক শ্রেণীকক্ষে, এবং অনেক জায়গায় কারেন্ট চলে যাচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ চলে যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম চলে গেলে তখন সেই সমস্যাটা হচ্ছে। অনেক শিক্ষার্থীকে আমরা দেখেছি যে ঘুরে পড়ে যাচ্ছে, বা শিক্ষকেরও মৃত্যু হয়েছে, এটাও হিট স্ট্রোকে এরকমও হয়েছে। আসলে কি সেই সনাতনী যে কথাটা বললেন, সেইটা কি এই এখনকার সাথে সেটার কি সামঞ্জস্যতা, বা সেই পদ্ধতি থেকে এখন চলা সম্ভব? বিষয়টা ওরকম না, সবকিছুর পজিটিভ নেগেটিভ আছে। সময় তো অনেক পরিবর্তিত হয়েছে, আমরা একটা সময় পার করে আসছি। এখনকার জগৎ, এখনকার দুনিয়া, এখনকার অন্যান্য ব্যবস্থা অনেক রকম পরিবর্তন। এত ছিল না, যেরকম আমরা হ্যারিকেন দিয়ে পড়েছি,
তখন কিন্তু আবার এই যে আমি যখন এখান থেকে বাইরে বেরোবো, আমরা কিন্তু শীতল কক্ষে বসে আছি, কিন্তু বাইরে নর্মালি একটা গরম, আর হচ্ছে এই যে বৈদ্যুতিক যন্ত্রের আর একটা গরম, সে বাইরে এসি ফ্রিজ, হ্যাঁ এইটাও মাথায় রাখতে হবে। বিষয়টা হচ্ছে যে গরম থাকবে, এটা প্রাকৃতিক একটা দুরবস্থা। এই দুরবস্থা কাটানোর জন্য কতটা কনসাস, অর্থাৎ মানুষকে কতটা সচেতন করতে পারি, পাশাপাশি গভর্নমেন্টের কিছু দায়িত্ব আছে, সমাজের কিছু দায়িত্ব আছে, যার যার জায়গা থেকে। ধরেন এখন অনেক বাড়িতে দেখা যাচ্ছে, অনেক রাস্তাঘাটে কেউ কেউ পানি বিতরণ করছেন, অনেক বাড়ির সামনে পানির জার রেখে দিয়েছেন, এগুলো হচ্ছে সামাজিক কাজ। আবার গভর্নমেন্টের কিছু কাজ আছে যে এই সময় কী করবে, কিভাবে অ্যাওয়ারনেস করবে, কিভাবে সতর্কতা করবে। তারপরে কেউ যদি এরপরও ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ স্বাস্থ্যগত কোনো ঝুঁকির ভিতরে চলে যায়, হসপিটালে কী করবে, এগুলো হচ্ছে গভর্নমেন্টের দায়িত্ব। আপনি আরেকটা জিনিস বলছেন, এখন ওই শিক্ষা দেখেন, একদিক দিয়ে হচ্ছে দীর্ঘদিন বন্ধ, প্রায় 30-31 দিনের বন্ধ ছিল, রমজান ঈদের পর সব মিলিয়ে। এইটা যেরকম গভর্নমেন্টের মাথায় আছে, বা শিক্ষা মন্ত্রকে যারা জড়িত, মন্ত্রণালয় যারা চালান, বা মাওসিতে যারা আছেন, তারা যেরকম এটা, অর্থাৎ এতদিন দুঃখিত, ওই লার্নিং ইয়ার বাইরে রাখাটা ঠিক হচ্ছে না। আবার এটাও তো সত্য যে যেই দাবদাহ চলছে, এতে কতটা সম্ভব, যেদিন স্কুল খুলবে, আমারও তো আপনার অন্যদের বাচ্চা কাচ্চা আছে, ভাই বাচ্চাদের বাচ্চা কাচ্চা আছে, আমরা প্রত্যেকে কিন্তু যারা অভিভাবক তারা উদ্বিগ্ন ছিলাম যে আরও 2-1 দিন বন্ধ দেখ না, যেহেতু বলা হচ্ছে। এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বললেনই, স্বাস্থ্যমন্ত্রী বললেন যে এই দুরবস্থায় আমরা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে একটা সমন্বিত একটা করে আমরা এটাকে ইয়ে করব। কিন্তু বন্ধ দেওয়ার ক্ষেত্রে সেটা কি প্রথম পরিলক্ষিত হয়েছে? লক্ষ্য করবেন, প্রথম দিনই শিক্ষা খোলার ঘোষণার পরপরই স্বাস্থ্যমন্ত্রী নিজস্ব উদ্যোগে কাজটা করে 3 দিনের একটা বাড়তি ওই ছুটিটা আনলেন, অর্থাৎ এই দাবদাহের কারণে। এরপরে যে হিট অ্যাওয়ারনেস, অর্থাৎ অ্যালার্ট যখন করা হচ্ছে বারবার আবহাওয়া দপ্তর থেকে, তখন গভর্নমেন্টের একটা উচিত, এখানে প্রচুর, কিন্তু আমরা কেউই চাই না শিক্ষার্থীরা এই লার্নিংয়ের বাইরে থাকুক, শিক্ষার ইয়ার বাইরে থাকুক। সেই জন্য কিন্তু দাবি এসছে যে অনলাইন, অর্থাৎ ডিজিটালি যদি কোনোটা কভার দেওয়া যায়, সেই চেষ্টাটা করা। সেদিকে আমাদের শিক্ষা মন্ত্রণালয় যারা কাজ করেন তারা ওইদিকে নজরই দিলেন না। এবং তারা হয়তো ভাবেন যে ওরা যেরকম যারা কর্তা ব্যক্তি আর কি, ওরা ধরেন এসি গাড়ি থেকে বের হন, এসি গাড়ি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছায় দিয়ে আসেন, ঘরে এসে এসি গাড়িতে পান, ওরা ভাবেন সারা দেশটা এরকমই আছে। ইংলিশ মিডিয়ামগুলোতে যে কোনো না 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 থাকাটা বড় কথা না, শ্রেণীকক্ষে যাতায়াতের যে সমস্যাটা হয় এটা তো মাথায় নিতে হবে। রিক্সার ভিতরে যাচ্ছে কেউ, সিএনজি দিয়ে যাচ্ছে কেউ, ওই যে ভ্যানে যাচ্ছে, স্কুলের ভ্যানে, কি তাপটা পড়ে, এই জিনিসটা মাথায় নিতে হবে। সো আমাদের এই জিনিসটা বিবেচনা নেওয়া হয় না, যে কারণে সো মোটো আজকে হাইকোর্ট, উনি ঠিকই বলছেন, কোর্টে গেল, সো মোটো হাইকোর্টের নির্দেশ দিলেন। শিক্ষামন্ত্রী আমাদের ইয়াং রাজনীতিক ব্যক্তিত্ব, উনি এটাতে কিছুটা অসন্তোষ প্রকাশ করছেন এবং উনি অ্যাপিল করবেন জানান। আমি বুঝলাম না এখানে এই দ্বন্দ্বে যাওয়ার কারণ কি কোর্টের সাথে, এটা কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। আসলে কি করা উচিত শিক্ষা ব্যবস্থাকে, আপনাদের পরামর্শ? 2 হচ্ছে এখানে ওই যে আপনিই বললেন যে প্রাথমিকের সিদ্ধান্ত নিতে বলেন, সন্ধ্যার সময় তারা একটা হ্যান্ড আউট জারি করলেন যে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ। সমন্বয়টা আসল কথা হচ্ছে আমরা মানুষের চেয়ে, মানুষের অনুভূতির চেয়ে, মানুষের চিন্তা সাথে একটু দূরত্ব চলে আসছে আমাদের, যারা আমাদেরকে গাইড করবে। এই জায়গাটা মনে সব জায়গায় সব ক্ষেত্রেই কর্তৃত্ব একটা, মানে আমি যা বলবো তাই হবে, এরকম একটা ভাব আছে। ভাব থাকার কারণে এটা হচ্ছে না। নাহলে কেন হাইকোর্ট সো মোটো নির্দেশ দিবেন, আর কেনই বা আবার এইটা নিয়েও আমি এই স্টিল নাও জানি না। আমি যদিও আমাদের গণমাধ্যম থেকে জানছি যে 15টা জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, কারণ একদিক দিয়ে হাইকোর্টের নির্দেশ হচ্ছে সব বৃহস্পতিবার পর্যন্ত, মানে 2 রকম একটা। হ্যাঁ, কিন্তু ফাইনালি এই যে ইনডিসিশন, এই স্টিল নাও পর্যন্ত ইনডিসিশন আছে কর্তৃপক্ষ যারা শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত, কি করবে। হ্যাঁ, ওইখানে হাইকোর্ট কিন্তু ক্লিয়ার বলেও দিছে, যেখানে এসি সুবিধা আছে, পরিবেশগত সুবিধা আছে। ধরুন সিলেট অঞ্চলে বৃষ্টি হচ্ছে, সিলেট অঞ্চলে আমরা জানি আজকে 3-4-5 দিন ধরে এখানে ঠান্ডা আবহাওয়া, ও হাইকোর্টের ওই ভার্সনটা এসছে ওই সব জায়গায় যাতে তারা তাদের মতো করে চালায় ইত্যাদি। তো আমি মনে করি
পরিবেশটা বিবেচনায় নিতে হবে। আর পরিবেশ ধ্বংসের জন্য তো আসলে মূলত এই টোটাল রাষ্ট্রযন্ত্র এবং সমাজ দুটোই দেয়, সবাই আমরা আসলে দুটোই দেয়। আমরা একবারই পরিবেশ কথা, উনি কিছু রিসোর্টের কথা বললেন, রিসোর্ট যেমন আমার প্রয়োজন, আবার রিসোর্টটা কতটুকু প্রয়োজন, কিভাবে প্রয়োজন, সেটা আমার দেখতে হবে। আমি জগৎটাকে তো আর পিছনে নিয়ে যেতে পারবো না। ওই যে বললাম যে এখনকার হ্যারিকেনের জগৎ নেই, এখন আমার আলোতে আছি। বৈদ্যুতিক অবস্থা যেটা আছে, বৈদ্যুতিক অবস্থা অনেক ভালো। এখন বিদ্যুৎ যেখানে আছে এখানে এসি আসবেই। আমার সব মিলিয়ে আমার মনে হয় এখানে কিন্তু পরিবেশ জড়িত, আমাদের ইঞ্জিনিয়াররা জড়িত, আমাদের সবাই একটা খামখেয়ালিপনায় আছে। আর সবাই অর্থের পিছনেই ছুটছি, অর্থ আর অর্থ। অর্থের বাইরে যে মূল্যবোধ, কালচার, ঐতিহ্য, পরিবেশ সব কিছু আছে, এগুলো আমরা কেউ মাথায় নিচ্ছি। ডক্টর হাসানাতের কাছে একটু আসি, সেটা হচ্ছে যে আপনি আসলে কি বলছেন যে এই স্কুল কলেজ যে হাইকোর্টের একটি আদেশ, মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপন বা জারি করেছে, বিজ্ঞপ্তি, প্রেস বিজ্ঞপ্তি, কি হওয়া উচিত ছিল আসলে? 1 মিনিটে যদি বলেন যে আসলে সবার কি সমন্বয় করে, বা আপনার বিবেচনা কি? দেখেন, এটি তো একটি সংকট। জি, এটি একটি সংকট। এই যে প্রচণ্ড তাপদাহ চলছে, এটি একটি সংকট, বড় সংকট, এবং এটি জাতীয় সংকট। সেই সংকটটাকে আপনি সংকট হিসাবে যদি বিবেচনা করতে অনীহা প্রকাশ করেন, তাহলে সংকট কিন্তু আরও ঘনীভূত হয়। সেটিই হয়েছে। এটি হলো আমার মোটা দাগে কথা। আর 2 নম্বর একটা কথা বলতে, পরিবর্তন তো হবে, কিন্তু কোন পরিবর্তন? যে পরিবর্তনটা আমার সমাজ ব্যবস্থাকে পজিটিভ ওয়েতে পরিচালিত করে। আমার এসি লাগবে, এটি বাস্তবতা, কিন্তু তার অর্থ কি এই যে আপনি আমরা যে চিরায়িত যে একটা কথা বলে যে জিনিসটি আছে, আপনি গরমকালে সকালে স্কুল দিলে সমস্যাটা কোথায়? কেন আপনাকে জেদ করেতে? এই যে বিষয়টা, যেখানে আপনার সমস্যা নেই, যেখানে আপনি বরং সংকটটাকে আপনি সমাধান করতে পারেন, সেটাকে আপনি কি যখন উপেক্ষা করেন, তখন সেটা তো আর সমাধান মতো করে হয় না। আমি আরেকটি কথা আপনাকে বলি, জানেন, দুঃখ লাগে, 29 বছর শিক্ষকতা করি, ছাত্র পড়াই, আমার কেন জানি মনে হয় যে যারা শিক্ষা প্রশাসনের সাথে জড়িত, শিক্ষা ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, তাদের অধিকাংশ মানুষের, আমি শ্রদ্ধা রেখেই বলছি তাদের প্রতি, অধিকাংশ মানুষের সন্তানরা আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো বা পড়েন না। যদি পড়তেন, তাহলে আজকের এই টেম্পারেচার নিয়ে, আজকের এই তাপদাহ নিয়ে এই ধরনের রসিকতা করতেন না, এই ধরনের রশি টানাটানি করতেন না। কারণ তারা বুঝতেন যে তার সন্তানরাও এই তাপদাহের মধ্যে স্কুলে যেতে হচ্ছে। যেহেতু তাদের সন্তানরা বিলাসী জীবনযাপন করেন, অধিকাংশ, আমি সবাই বলছি না, অধিকাংশ তাদের সন্তানরা উন্নত বিশ্বে লেখাপড়া করেন, উন্নত বিশ্বের ব্যবস্থার সাথে লেখাপড়া করেন, যেখানে প্রচণ্ড তুষারপাত হলে স্কুল বন্ধ থাকে, যেখানে প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ হলে, খরা হলে স্কুল বন্ধ থাকে, তারা সেখানে কিন্তু আরাম আয়েশে থাকেন। কিন্তু যেহেতু তিনি বা তার সন্তানরা, তার আত্মীয় স্বজনরা এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন না বলে এক ধরনের পারসেপশন সমাজে বিদ্যমান রয়ে গেছে, এই জন্য ওনারা আমাদেরকে গিনিপিগ ভাবেন এবং আমাদের সন্তানদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করেন একের পর এক। যেমন পরীক্ষা ব্যবস্থার কথা যদি বলেন, এক্সপেরিমেন্ট, কখনো এমসিকিউ, কখনো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, কোনো প্রস্তুতি নাই, আমরা একের পর এক করছি। আমার নিজের প্রস্তুতি নেই, আমরা অন্যের কাছ থেকে পদ্ধতি হাওলাত করে, আমি যখন ব্লেন্ডিং করে যখন খাওয়াতে যাচ্ছি, তখন তো আমার সেটা হজম হচ্ছে না, ডাইজেস্ট হচ্ছে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। একটু ভিন্ন প্রসঙ্গে আমরা আসি, সেটি হচ্ছে যে আমি জনাব ওমরের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। গত বেশ কয়েকদিন ধরে একটি বিষয়ে আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে আপনাদের দলীয় প্রধান জনাব জিএম কাদের একটি বক্তব্য দিয়েছেন, এবং যেটি নিয়ে বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলে ব্যাপক আলোচনা। সেটা হচ্ছে যে তিনি একটি কথা বলেছেন, 3 বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে দ্বাদশ নির্বাচনে সফল করতে কাজ করেছে। অর্থাৎ তিনি এক ধরনের ওই বক্তব্যে তিনি সরকারের ব্যাপক সমালোচনা করেছেন এবং বলেছেন, গেল নির্বাচন নিয়ে অনেকগুলো বক্তব্য দিয়েছেন। আপনার কাছে আমার জানতে চাওয়া হচ্ছে যে নির্বাচন হয়ে যাওয়ার পরে আপনারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন কেন? তা এটা আপনি যেটা বলছেন যে নির্বাচন হয়ে যাওয়ার পরে এই ধরনের বক্তব্য, তা নির্বাচন হওয়ার পরেই তো বক্তব্য আসবে। নির্বাচন হওয়ার পরে, এর আগে 3 বিদেশি শক্তি কাজ করছে, সেটা কি আপনারা তখন টের পাননি? না, এটা আমি আপনাকে বলছি। বিষয়টা হলো যে দেখুন, এই নির্বাচনের আগে আমাদের জাতীয় পার্টির একটা বর্ধিত সভা হয়েছে। সে বর্ধিত সভায় প্রত্যেক জেলার প্রতিনিধিরা ছিলেন, তারা নির্বাচন বিষয়ে প্রত্যেকেই নেগেটিভ ছিলেন, কিন্তু তারপরেও তারা বলেছিলেন যে যে কোনো অবস্থার প্রেক্ষাপটে দলের চেয়ারম্যান সাহেব
যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত পক্ষে আমরা আছি। এখন তারপরে নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছে, নির্বাচনে যাওয়ার পরে জাতীয় পার্টির এই নির্বাচনে একটি বিপর্যয় এসছে। এগুলো নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল। যেই ক্ষোভের কারণেই যে গত সেদিন বর্ধিত সভায় দলের চেয়ারম্যান সাহেব উনি তার বক্তব্যগুলো রেখেছেন, যে কি কারণে নির্বাচনে উনি গিয়েছিলেন বা নির্বাচনে যাওয়ার পরে কি অবস্থা হয়েছিল সেই বিষয়গুলো বলে নেতাকর্মীদের ক্ষোভটাকে কমানোর উনি চেষ্টা করেছেন। সেক্ষেত্রে উনি ওনার যেসব বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে এই কথাগুলো এসছে। জনাব ওবায়দুল কাদের এটার জন্য জানতে চাইছেন, তিনি এটা উত্তর দিয়েছেন এক অনুষ্ঠানে, সেটি বলেছেন যে কার চাপে আপনারা এসেছিলেন সেটা আপনাদের কাছে জানতে চেয়েছেন। এইটা বিষয়ে আমার কিছু কথা আছে। আমি দেখেছি আমাদের জনাব ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের আপনাদের কাছে জানতে চেয়েছেন আপনাদের চেয়ারম্যানের কাছে। তো বিষয়টা হলো যে আসলে উনি জানতে চান কিনা, বা এইটা আওয়ামী লীগের সিদ্ধান্ত কিনা বা আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত কিনা, এগুলো বিষয়ে আমার আছে আর কি। তো এটা জানতে চাইলে তো ওনাকে তো ওই প্রেসের সামনে এসে বলতে হবে না। উনি যদি আসলেই যদি ওনাদের এটা জানার ইচ্ছা থাকে বা আসলে যদি এরকম কোনো ঘটনা না থাকে, তাহলে তো একটা দলের চেয়ারম্যান যিনি বলেছেন তার সঙ্গে কথা বলার তাদের তো সুযোগ আছে, ওনারা তো কথা বলে এটা জানতে পারেন। কিন্তু আসলে সত্যিকারই তারা এটা জানতে চান কিনা বা এটা আই ওয়াশ যে জনগণ। আপনারা যখন বললেন যে নির্বাচনের কিন্তু আছে বা আপনারা একটা শক্তি, তখন তিনি বলেছেন যে কার চাপে আপনারা এসেছেন, কোন পক্ষের চাপে, বা আপনারা যে বলছেন নির্বাচনে একটা চাপ। আমি তো এই কথাটাই বলছি যে এইটা যদি তাদের জানার আগ্রহই থাকে, এটা তাদের তো জানার অনেক রকম ওয়ে আছে। যে একটা দলের চেয়ারম্যান উনি বক্তব্য রেখেছেন, দীর্ঘদিন থেকেই নির্বাচনে তো আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি জোট করে নির্বাচন করছে। তা আওয়ামী লীগের সঙ্গে তো আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা বোঝাপড়া আছে। তো সেটা থেকে একটু এখন তো সেক্ষেত্রে যে যদি ওনারা এটা সত্যিকারই জানতে চান যে এটা কেন এই কথাটা উনি বলেছেন বা কী ধরনের চাপ ছিল, যে চাপটা সম্পর্কে ওনাদের যদি জানা না থাকে, অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে জনাব ওবায়দুল কাদের বা আওয়ামী লীগ সরকারের যদি এই চাপ সম্পর্কে তাদের কোনো জানা না থাকে, হ্যাঁ, হঠাৎ করেই যদি এরকম একটা কথা এসে থাকে বা দলের জাতীয় পার্টির চেয়ারম্যান এটা যদি হঠাৎ করে বলে থাকেন, সেটা তো জানার সুযোগ আছে। এই যে গুড আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই তো সেটা তারা জানতে পারে। কিন্তু তারা প্রেসের সামনে বলছে, প্রেস তো এটার উত্তর দিতে পারবে না, যিনি বলেছেন তিনি উত্তর দিতে পারবেন। তো এটা বেস্ট ওয়ে হলো যে ওনার সঙ্গে ওনারা কথা বলতে পারে। রাজনীতির বাইরে আমাদের সমাজের পেশাদারিত্ব দুটি পেশার প্রতিনিধি রয়েছেন, আমরা তাদের কাছ থেকে একটু শুনে আসি। ডক্টর হাসনাত, আপনি এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন যে রাজনীতির প্রেক্ষাপটে যখন নির্বাচনের দীর্ঘ সময় পরে যখন সংসদ গঠন হয়ে গেল এবং রাষ্ট্র নির্বাচনে অনেকগুলো সময় পেরিয়ে গেছে, সেই সময় এসে জনাব জিএম কাদের এই ধরনের বক্তব্যকে আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন? এক, দ্বিতীয় কথা হচ্ছে আসলে গেল নির্বাচন নিয়ে তো এমনিতেই দীর্ঘ সময় ধরে মানুষের নানা মহলের নানা ধরনের বিতর্ক ছিল, বিশেষ করে সব দল অংশগ্রহণ করেনি, বিশেষ করে বিএনপির মতো একটি বড় দল ছিল না। এগুলো নিয়ে সেই সময়ে অনেক আলোচনা হয়েছে, জল অনেক গড়িয়েছিল। কিন্তু এতদিন পরে এসে এই কথাটি যে পেছনের কারো চাপে তারা নির্বাচনে এসেছিলেন, দেখেন এটা আপনি কি নতুন মনে হচ্ছে কেন? আপনি কি ভুলে গেছেন 2014 সনে এরশাদ সাহেব হঠাৎ করে গল্ফ ক্লাবে গল্ফ খেলছেন, তারপরে উনি সিএমএসে ভর্তি হয়ে গেলেন, উনি কুড়িগ্রাম থেকে ওনার নির্বাচনী প্রার্থিতা প্রত্যাহার করলেন, রংপুর থেকে বিজয়ী হইলেন, ভুলে গেছেন এগুলো?
এগুলো তো জাতীয় পার্টির তো এগুলো নিয়ে আলোচনা করা, জাতীয় সেটাও পার্টি কি পেছনের চাপ, এটা বোঝাতে চান আপনি? আমি বুঝাতে চাই না, আমি আপনাকে শুধু একটা উদাহরণ দিলাম। আপনি ভুলে গেছেন যে ভারত থেকে এবার যখন জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেব যখন ভারতে গেলেন, সেখান থেকে ফিরে আসার পরে বললেন যে না আমি কিছু বলবো না, আমার বলা বারণ আছে। একটা দলের চেয়ারম্যান যখন বলেন যে আমি কোনো স্টেটমেন্ট দিতে পারবো না, আমার বলতে বারণ আছে, সেই দলের চেয়ারম্যানের বক্তব্য নিয়ে আলোচনা করবেন, কি হবে এই দেশে এই বিষয়টি নিয়ে? উমর ভাই যতই ঘুরে পেঁচায় বলুক না কেন, পর্দার অন্তরালে যখন আসন সমঝোতা হয়, সেখানে যখন জাতীয় পার্টির মতো একটা দলের ব্যানারে যখন পোস্টারে যখন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি থাকে এবং জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত এই কথা লেখা থাকে, তখন সেই দল, যে দলটি কখন কি বলে সেটি রিড করা খুব কঠিন হয়ে যায়। তখন সেই দলটাকে নিয়ে আলোচনা করে তার পেছনে কি আছে, সামনে কি আছে, একেবারেই অপ্রয়োজনীয়, একেবারেই নিষ্প্রয়োজনীয় বলে আমি মনে করি। তার চেয়ে বরং এটি বলেন যে আদৌ বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক চর্চাটা আছে কিনা। যদি রাজনৈতিক চর্চা যদি থাকতো, তাহলে আজকে রাজনীতির যে এই যে স্থানীয় সরকার নির্বাচন, আপনার মনে থাকার কথা, স্থানীয় সরকার আমার ভাইরা এখানে, ওনার আমার অনেক বড়, আমার উমর ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, দীর্ঘদিন নির্বাচন করেছেন। কোথায় সেই উৎসব? বরং উৎসবের পরে আজকে পরিবর্তন আমরা কি দেখছি, যে আজকে পুলিশের পোশাক পরে একটি উপনির্বাচনে, আমি ঝিনাইদহ 1 আসনে, আমি দীর্ঘদিন সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি, ছাত্র ছিলাম, সেখানে শৈলকুপা থানায় যে নির্বাচন হচ্ছে, আব্দুল হাই সাহেব সিনিয়র আওয়ামী লীগের নেতা, পার্লামেন্টের, মারা গেছেন, তার উপর নির্বাচনে তার ছোট ভাই দাঁড়িয়েছেন একজন এডিশনাল ডিআইজি, পোশাক পরা অবস্থায় তিনি নমিনেশন পেপার উত্তোলন করছেন, জমা দিচ্ছেন। রাজনীতি যদি থাকতো তাহলে এমনটি কি হওয়ার কথা? আমরা উপজেলা নির্বাচন নিয়ে এরপরে আলোচনা করব। আমি একটু সাংবাদিক কুদ্দুস আপনাদের কাছে শেষ করি। বিষয়টা যে জায়গায় হলো, দেখেন জাতীয় পার্টি এখানে যে কাজটি করছে, জাতীয় পার্টির চেয়ারম্যান মনের ভেতর তো ক্ষোভ রয়ে গেছে, উনি ওনার স্ত্রীকে জিতাতে পারেননি। সরকারের সাথে সমঝোতা ছিল যে ওনার স্বামী স্ত্রী দুইজনই জিতবেন, কথা রাখেনি পর্দার অন্তরালে, যে সমঝোতা সেই সমঝোতা হয়নি, যে ক্ষোভ তো ওনার মধ্যে রয়ে গেছে। সেই ক্ষোভ, কর্মীদের ক্ষোভ, নিজের ঘরের ক্ষোভ, বাইরের ক্ষোভ, সব ক্ষোভগুলো একমুখী হয়ে জিএম কাদের সাহেব কখন কি বলছেন সেটি নিয়ে এত মন্তব্য করা আমার মতো একজন ক্ষুদ্র মাস্টারের পক্ষে খুবই ডিফিকাল্ট। তবে এইটুকু আমি বলি যে জাতীয় পার্টি তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়িয়ে যে ভূমিকা রাখছে, ভবিষ্যতে জাতীয় পার্টির অস্তিত্ব সংকটে পড়ে কিনা, বরং সেটি নিয়ে আলোচনা করা বোধহয় যুক্তিযুক্ত হবে। আচ্ছা, এইটা একটু শুনে আসি সাংবাদিক কুদ্দুস আফরাদের কাছে। আপনি আসলে বিষয়টি কীভাবে দেখছেন? দ্বিতীয় কথা হচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখেছি কিন্তু জাতীয় পার্টিতে স্পষ্টত বিভাজন, অর্থাৎ রৌশনপন্থীরা কিছুটা আলাদা হয়ে গেলেন সেই নির্বাচনের আগে, এবং এখনও সেই বিভাজন কিন্তু স্পষ্ট, কারণ ফিরোজ রশিদ সহ তারা রৌশনপন্থী বলা হচ্ছে, এবং যারা আছেন জনাব জিএম কাদের সাথে, তখন জাতীয় পার্টিও কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছিল। আপনি এই বিষয়ে ছোট্ট করে 2 মিনিটে যদি বলেন। আচ্ছা, প্রথমত হচ্ছে আজকেও সন্ধ্যায় আমি অন্য আরেকটা টেলিভিশনে ছিলাম, ওই টেলিভিশনে এই প্রসঙ্গ নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে। উনি যেটা বলছেন, জাতীয় পার্টির বক্তব্য আজ এটা বলছেন, কাল অন্যটা বলবেন, মানে এটা নিয়ে আসলে জাতীয় পার্টিকে গেস করা খুব কঠিন, ডিফিকাল্ট। এরশাদ সাহেব এটা করছেন, এবং এরশাদ সাহেব প্রয়াত হওয়ার পরে আমরা হয়তো, বা দেশবাসী যারা জাতীয় পার্টিকে লাইক করে, ডিসলাইক তো করার কোনো কিছু নাই, তাদের একটা আশা ছিল যে পার্টিটার একটু নেচার পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন হয়নি। উনি ওনার বক্তব্য দিন বারবার দর কষাকষি বলছে যে আমরা দর কষাকষি। আচ্ছা, দর কষাকষি রাজনীতির নেপথ্যে হয়, এরকম কি জনসভায় কেউ বলে দর কষাকষি? এটা কি ট্রেড ইউনিয়ন? ট্রেড ইউনিয়নরা দর কষাকষি করে, রাজনৈতিক দল দর কষাকষি করে, এই শব্দটা কিন্তু ওনার বক্তব্য আমরা শুনেছি। হ্যাঁ, তো এই যেই বক্তব্য দর কষাকষি, উনি বলছেন যে চাপ ছিল, আপনারা বুঝেন, আমি বলবো না। ওবায়দুল কাদের সাহেব সেটাই বলছে যে বলুন চাপটা কার ছিল, বলবে না। 3 বিদেশি শক্তি ছিল অর্থাৎ আওয়ামী লীগকে ফেভার করেছে। হ্যাঁ, এটা কে না জানে? এটা তো প্রকাশ্যে কথাই আসছে, এবং সবাই জানে কোন 3 বিদেশি তার সঙ্গে ছিল, কোন বিদেশি অন্যদের সঙ্গে ছিল। এটা উনি ওনার আসলে হচ্ছে ওনার যে রাজনৈতিক নির্বাচনে যে রাজনৈতিক ব্যর্থতাটা ছিল, উনি একটা দলের প্রধান, উনি বলুক ওনার আসন ছাড়া অন্য কোনো আসনে উনি এই নির্বাচনের সময় তাকে পাশ করানোর জন্য গিয়েছে। একটা দলের প্রধানত একটা দায়িত্ব থাকে, 26টা আসনে হোক আর 5টা আসনে হোক, ওনার কোনো কন্ট্রিবিউশন আছে এখানে? নির্বাচনী কন্ট্রিবিউশন আছে, তাহলে দলের চেয়ারম্যান। শেখ হাসিনা যে এত থাকি প্রধানমন্ত্রী, তার ভিতরে তিনি কিন্তু উপজেলা লেভেলে যে মিটিং করছেন,
যেই জায়গায় ঝুঁকিতে ছিল তার প্রার্থী, সেই জায়গায় চেষ্টা করছে ঝুঁকিতে এই প্রার্থীটাকে কেমনে তুলে আনা যায়। এটি হচ্ছে পার্টি প্রধান, পার্টির জেনারেল সেক্রেটারি বা পার্টির মহাসচিব, তাদের কাজ থাকে। আমরা এর কোনো কিছু দেখি। আসল কথা হচ্ছে ওনার ব্যর্থতা আড়াল করার জন্য বেশ কিছু জিনিস সামনে নিয়ে আসে এবং এটা প্রায়ই আনেন। সংসদে বিরোধী দলের উপনেতার পদে বসে থেকে ওনারা যদি সংসদে এইসবগুলো নিয়ে খুব জোরালো সক্রিয়ভাবে সোচ্চার হতো, আমরা বাহবা দিতাম। জাতীয় পার্টির কিন্তু একটা বিরাট সুযোগ গেছে আমার দৃষ্টিতে। আমার মনে হয় সুযোগ হচ্ছে, যেহেতু বিএনপি 14 সাল থেকে অনুপস্থিত, জাতীয় পার্টিকে গড়ার জন্য জাতীয় পার্টি একটা বড় সুযোগ পেয়েছিল, কিন্তু রাজনৈতিকভাবে তারা রাজনৈতিক সুযোগটা না নিয়ে বরঞ্চ ক্ষমতা কেন্দ্রিক কি শেয়ার পাবে, যে কারণে দেখেন ওই যে আপনি একটু আগে বললেন রওশনপন্থী যারা এবার নমিনেশন পায় নাই তারাই কিন্তু রওশনের কাছে গেছে, যারা আগের বার এমপি ছিল। আচ্ছা, বাবলা সাহেব হোক বা আমাদের এই ঢাকা 7 আসনের সাবেক ওই ওনার নাম জানে কি উনি হোক, হ্যাঁ কাজী ফিরোজ রশিদ, এরা ওইখানে যে জড়ো হয়েছেন এবং সবাই চায় ক্ষমতার ভিতরে থাকতে। আমাদের রাজনীতিটার ইয়েটা হচ্ছে, আমি তো এই প্রসঙ্গে বলছেন, কারণ বিএনপিও চায় একবার ক্ষমতায় বসে তারপরে করতে, কিন্তু ক্ষমতা সংগ্রাম করে নেওয়ার এই টেন্ডেন্সি থেকে সবাই বা আরও মানুষের, অর্থাৎ রেভুলেশন করুক, গণ আন্দোলন করুক, আক্ষরিক অর্থে যেটা দরকার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। উপজেলা নির্বাচনকে ঘিরে আমরা একটু আলোচনা করতে চাই। উপজেলা নির্বাচন হচ্ছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করা হচ্ছে। বিএনপি নির্বাচনে যাবে না এবং বিএনপির অনেক নেতা বেরিয়ে এসে, স্থানীয় নেতারা যারা তারা নির্বাচনে গিয়েছেন এবং এরকম প্রায় 76 জনকে তারা বহিষ্কারও করেছে। সব মিলিয়ে আসলে উপজেলা নির্বাচনও কি বিএনপি ছাড়া, আমরা সাধারণত যেটা মনে করি যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দেশের যে প্রেক্ষাপট, তাতে নির্বাচনগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। যদিও আওয়ামী লীগ বলেছে বিএনপি যে নির্বাচনে আসছে না, এটা তো তাদের বিষয় নয়, এটা বিএনপির বিষয়, কেন আসছে না। আপনাদের কাছে জানতে চাই ডক্টর হাসানাত, আসলে নির্বাচনটা কি যদি মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা মূল প্রতিদ্বন্দ্বী না থাকে সেক্ষেত্রে অনেকটা কি একতরফা হয়ে যায় কিনা? যদিও আওয়ামী লীগের স্বতন্ত্র একাধিক প্রার্থী রয়েছে, দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে হয়তো একজনকে। দেখেন, বর্তমানে গণতন্ত্র এবং নির্বাচনী ব্যবস্থার একটি চরম সংকট এই মুহূর্তে দেশে চলমান। সেটা স্বীকার করেন আর স্বীকার না করেন, শুরু হয়েছে 1/11-এর পর থেকে এই সংকটটি। সেই সংকটটি সমাধান করার জন্য রাজনৈতিক দলগুলোর যে দায়িত্বশীল আচরণ করার কথা, সেটি আমরা কেউ করছি না। বরং এই দায়িত্বশীল আচরণ যদি আমরা করতাম তাহলে 2014 সনে ভোটারবিহীন নির্বাচন দেখতে হতো না, 2018 সনে রাতের ভোট, দিনের ভোট রাতে দেখতে হতো না, এবং 24-এ এসে এই দামি তুমি আমি আর তিনি এই ভোটও আমাদেরকে দেখতে হতো না। আজকে উপজেলা নির্বাচনের কথা আমি তো বলছিলাম যে ওমর ভাই দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করছেন। ওনার শ্বশুরবাড়ি এলাকায় আমি দীর্ঘদিন থাকতাম, দেখতাম এখান থেকে লোকজন যাইতো ক্যাম্পেইন করার জন্য। আপনি চলেন তো, দেখেন তো প্রতিদ্বন্দ্বী, আপনি যেটা বললেন, আপনি যদি খেলোয়াড় মাঠে কারা, রাজনীতির মাঠে মূল খেলোয়াড় কিন্তু দুটি, রাজনীতির মাঠে বিএনপি এবং আওয়ামী লীগ। আমি আপনাকে এখানে হলপ করে বলে যাই যে কোনোদিন যদি আওয়ামী লীগ আজকে যা করছে, যদি অন্য কোনো দল এসে যদি আওয়ামী লীগকে এইভাবে মাঠের বাইরে রেখে একপক্ষীয় খেলা যদি খেলতে চায়, সেদিনও বলবো বাংলাদেশের গণতন্ত্র সংকটে আছে। আজকে যেরকম বলছি যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা চরম সংকটে নিপতিত, আজকে রাজনৈতিক দলের প্রতি আস্থাহীনতার যে চরম সীমায় পরিণত হয়েছে, তার ফলাফল ভোগ করছে এই গণতন্ত্রকামী জনতা। 71 সময় অস্ত্র হাতে লড়াই তো ওমর ভাইয়েরা করেনি আজকের এই ভোট দেখার জন্য যে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে লড়াই করবে। আজকে প্রতিমন্ত্রী মহোদয়ের শালা যাতে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, আরেকজনকে অবরুদ্ধ করে পিটিয়ে আইসিইউতে পাঠিয়ে দেবে, এরকম তো দেখেনি। একজন এমপি তার ছেলেকে না জিতালে আজকে প্রকাশ্যে বলছে যে ওই এলাকায় কোনো উন্নয়ন হবে না। আজকে দেখছিলাম যে আমাদের আওয়ামী লীগের অন্যতম নেতা শাহজাহান খান সাহেব, তার এলাকায় আওয়ামী লীগের প্রার্থী সমর্থিত, এখানে যদিও দলীয়ভাবে কোনো নির্বাচন হচ্ছে না, কিন্তু যিনি আওয়ামী লীগ করেন তিনি সংবাদ সম্মেলন করে বলছেন যে লিখিতভাবে 15টি অভিযোগ আচরণবিধি ভঙ্গ করার জন্য এই আওয়ামী লীগের এই যে ওনাদের যে সর্বোচ্চ পরিষদের যে সদস্য, তার বিরুদ্ধে দিয়েছেন, কোনো প্রতিকার হয়নি। তাহলে এটি কি নির্বাচন হচ্ছে? আজকে নির্বাচনে জাতীয় পার্টি কোথায়?
আজকে নির্বাচনে বিএনপির মতো একটি বৃহৎ দল নেই, জামাত ইসলামে নাই, অন্যান্য দল নাই, কোনো একটি ক্রিয়াশীল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নাই। তাহলে নিজেরা লড়াই করে এই যে কামড়ি, এই যে খুনাখুনি, এই যে, এবং আমি তো মনে করি যে আওয়ামী লীগ নিজেদের ক্ষতিটা নিজেরা করছে। আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা সংগ্রামে একটি অভূতপূর্ব অবদান আছে, অস্বীকার করার কোনো ক্ষমতা নেই। সেই দলটি কেন স্বাধীনতার 52 বছর পরে এই ধরনের কলঙ্কজনক ইতিহাসের কালিমা লেপন করছে একের পরে এক নির্বাচনের নামে, নির্বাচনী তামাশার আয়োজন করছে? এটা আমার বুঝে আসে না, এটা আমার মাথায় আসে না। যে দলটি ভাষা আন্দোলন, যে দলটি 69-এর গণ অভ্যুত্থান, যে দলটি স্বাধীনতা সংগ্রাম, নির্বাচনী আপনি কাকে নির্বাচন কাকে বলবেন? আপনি এই আওয়ামী লীগ, আপনি ভুলে গেছেন 111-এর পরে ইয়াজউদ্দিন স্যারের অধীনে নির্বাচন করেনি কেন? সুষ্ঠু হবে না বলে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। বাংলাদেশের নির্বাচনে এই 53 বছরের নির্বাচনী ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, আপনি দেখবেন 12টি জাতীয় নির্বাচন হয়েছে, 4টি নির্বাচন হয়েছে দল নিরপেক্ষ সরকারের অধীনে, সুষ্ঠু হয়েছে, আর 8টি নির্বাচন বিতর্কিত হয়েছে। সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, যাদের আদৌ হোক না, ইভেন 73 সন নির্বাচন পর্যন্ত ভোট জালিয়াতির অভিযোগ হয়েছে, ডাকসুতে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ হয়েছে। তার মানে দলীয় সরকার ক্ষমতায় থাকলে ভোট সুষ্ঠু হয় না। আমি শুধু এতটুকু বলি, 173 দিন হরতাল হলো কেন? একটি দল নিরপেক্ষ সরকারের জন্য। তারপরে এই যে লগি বৈঠের আন্দোলন কেন হলো? দল নিরপেক্ষ সরকারের জন্য। যে একটি দলীয় সরকার ক্ষমতায় থাকলে মাগুরা নির্বাচন যেরকম বিএনপি করে, ঠিক একইভাবে আওয়ামী লীগ 2014 সনে নির্বাচন করে, 18 করে, 24 করে। তাহলে নির্বাচনী ব্যবস্থার যে সংস্কারের জন্য আমরা যে 3 জোটের রূপরেখা অনুযায়ী আমরা এরশাদ বিরোধী আন্দোলনের অভিযোগ করলাম, কোথায় গেল সেই জায়গা? কোথায় গেল সেই রূপরেখা? তাহলে সমস্ত কিছু উপেক্ষা করে শুধু নিজেদের ক্ষমতার মেয়াদকে দীর্ঘায়িত করার জন্য একের পর এক বিভিন্ন কলা কৌশল ব্যবহার করে আপনি মামলা, হামলা, গ্রেপ্তার, জেলখানা এগুলোকে দেখে বিরোধী মতকে দমন করার জন্য আপনি একপক্ষীয় নির্বাচন করে, দামি নির্বাচন করে আপনি হয়তো ক্ষমতায় থাকতে পারছেন, কিন্তু স্বাধীনতার মূল চেতনার যে জায়গাটা, বহুদলীয় গণতন্ত্র বা গণতন্ত্রের যে সৌন্দর্য, যে পরমত সহিষ্ণুতা, সেই জায়গায় তো কুঠারাঘাত করছেন আপনি। আজকে তার প্রতিফলন আমরা দেখছি যে একটি আস্তে আস্তে নির্বাচনের নামে একটি তামাশার রিহার্সেল বাংলাদেশে হচ্ছে, যেটি এই গণতান্ত্রিক বাংলাদেশে অন্তত মুক্তিযোদ্ধারা 71 সনে অস্ত্র হাতে এই জন্য লড়াই করেনি, এই বাংলাদেশের জন্য লড়াই করেনি। দক্ষটা সেই জায়গায়। কুদ্দুস, আপনাদের কাছে একটু জানতে চাই, 8 মে নির্বাচন এবং 148টা যেটা বলছিলেন, সেই কথার সূত্র ধরে আপনার 49টি আপনাকে প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগ কিন্তু স্বজনদেরকে নির্বাচন থেকে, অর্থাৎ দলীয় নেতাদের যারা আত্মীয় পরিজন তাদেরকে বিরত থাকার জন্য বলা হয়েছে, কিন্তু দেখা গেছে যে অনেক স্থানেই এই যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি মানা হয়নি। এবং সেক্ষেত্রে আজকে জনাব ওবায়দুল কাদের বলেছেন যে অপকৌশল, তিনি বিএনপিকে কিছু কথা বলেছেন এবং পাশাপাশি বলেছেন যে এটা পরবর্তীতে দলীয় কমান্ডের সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই বিষয়ে আওয়ামী লীগের নেতারাই বেশি দাঁড়িয়েছে আমরা যতদূর এখন পর্যন্ত দেখেছি, এবং প্রচারণা চলছে। সেক্ষেত্রে আসলে কি এক ধরনের আপনি কি কোনো আশঙ্কা করছেন যে তাদের মধ্যে, অর্থাৎ নিজেদের মধ্যেই কোনো সংঘাত, সংঘর্ষ বা কোনো ধরনের বড় কোনো ঘটনা বা উপজেলা নির্বাচনকে ঘিরে আমাদের এই গ্রামীণ যে জনপদ সেটি উত্তপ্ত হয়ে উঠতে পারে? না, ওরকম এত খারাপ আশঙ্কা করতে পারি না, কারণ আমরা এর আগেও এই কিছুদিন আগে একটা জাতীয় ভোট দেখছি। এর আগের যে উপজেলা নির্বাচন, আমি 7ই জানুয়ারি দ্বাদশ নির্বাচনের কথা বলছি। মূলত হচ্ছে যে এই ভোটটা কিন্তু স্থানীয় সরকারের ভোট, এটা আইনসভার ভোট না, এতে রাজনীতির বা ক্ষমতার কারো কিছু হবে না। এবং এই ভোটে না যাওয়াটা খারাপ লক্ষণ, কারণ স্থানীয় সরকারের ভোট অলওয়েজ গভর্নমেন্টের, যে গভর্নমেন্ট যে রানিং করে তার আন্ডারেই হয়। এবার একটা সারপ্লাস ছিল যে এখানে যেহেতু এখন আইন আছে দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার, দলীয় সিম্বলে, দলের মনোনয়নে। আওয়ামী লীগ এবার যায় নাই, তো ওই জায়গা থেকে সরে আসছে। জি, ওই জায়গাতে দলীয় প্রতীক। এখন যদি ভাই আছেন জাতীয় পার্টির, ভাই যদি নাঙ্গল নিয়ে যান বা তার দল ডিসিশন দেয়, বাধা নেই, নিতে পারবেন। তারাও যদি না যান, অর্থাৎ এই ইলেকশনটাকে একটা না একটা জায়গাকে কেন্দ্র করে তো আমার ঘুরে দাঁড়াতে, আমাদের যেটুকু ক্ষত আছে, ক্ষত তো কাটাতে হবে। আপনি গর্তকে যদি আরো বড় গর্ত করেন তাহলে কিন্তু এটা কাটবে না। আওয়ামী লীগের তরফ থেকে একটা ছাড় কিন্তু দেওয়া হয়েছিল, এটা আমার দৃষ্টিভঙ্গিতে বলছি, একটা ছাড় প্লেস করা হয়েছিল। এইটা কে কিভাবে নেবে, যদি নিতে পারতো, অর্থাৎ এইখানে আমি মনে করি প্রধানভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরই একটা পার্টিসিপেশন দরকার ছিল। অন্যান্য দলগুলোর সেই রকম মানে কান্ট্রি ওয়াইড তাদের ওই অবস্থা নেই, কিন্তু এই ছাড়টা না নেওয়াতে যেটা হচ্ছে, আপনি যেটা বলছেন, বড় ব্যত্যয় ঘটবে না। কারণ জাতীয় সংসদের নির্বাচন হয় একদিনে
300টি আসনে, আর এখানে 149টা আসন নির্বাচন হবে। এখানে আইন শৃঙ্খলা, ম্যাজিস্ট্রেসি, নানান কিছু বা খবরদারি এসব বেশি থাকবে। আমাদের যারা মিডিয়া তাদের ওয়াচডগ তো থাকবেই, প্রবল থাকবে। এই জায়গায় এরকম পারবে না। তারপরে যে হবে না ওটাও বলছি না, কারণ ভোট রাজনীতি মানে আপনি শত চেষ্টা করবেন যে এটাকে একবারে ভালো রাখার জন্য, ওইখানে অন্য একজন যদি একটু চায় সেটা করতে পারবে, বা সেন্টিমেন্টালি করলো, পরিকল্পিতভাবে না। হঠাৎ কোনো কারণে আসে না, কেউ উত্তেজিত বসে একটা কিছু ঘটা, রাজনীতিটা হয় অস্বাভাবিক। তবে সেটা সেই সময় অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা কী থাকে, পরবর্তী সময় ভূমিকা কী, তার উপর নির্ভর করবে যে বিশৃঙ্খলা হবে কিনা। আমি যেটা মনে করি এই ভোটটা, স্থানীয় সরকারের ভোটটা আওয়ামী লীগের তরফে একটা ডাক দেওয়া দরকার ছিল। আর এই যে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক কাউকে সমর্থন দিবে না বলছে, এইটা আমার দৃষ্টিভঙ্গি থেকে ভুল পদক্ষেপ। আওয়ামী লীগ একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, জাতীয় পার্টি, বিএনপি এরা হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান, গভর্নমেন্ট রাজনৈতিক প্রতিষ্ঠান এরও ঊর্ধ্বে। সেই জন্য এই যে আওয়ামী লীগ বেশি বেশি এটাকে গ্রহণযোগ্য বা ভোটারকে উপস্থিতি বাড়ানোর জন্য নিজের দলকে যেটা করবো, এতে রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, এতে রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, তার রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, তার রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে মানে সে ওনারা যেহেতু এখন সরকারে সামগ্রিক একটা ক্ষতির সম্ভাবনা আছে। আর যেহেতু এই যে একজনের পক্ষে, এমনকি তারা সমর্থন দেওয়াতেও বারণ করছে, শুধু মন্ত্রী এমপির লোকজন না, দল থেকেও কাউকে সমর্থন দিতে পারে ডাইরেক্টলি। আমরা একটু আমি শেষ করে দেই তো, এই জায়গাটা আমি মনে শেষ করতে হবে। জি, রাজনীতির চেয়ে ব্যুরোক্রেসি কেন জানি আমাদের মাথার উপরে বেশি বসে যাচ্ছে। আচ্ছা, ব্যুরোক্রেসির হস্ত, এগুলো হচ্ছে ব্যুরোক্রেসি সব কিছুতে। এখন নেতাদেরকে ভাই ডাকে না, লিডার ডাকে না, এখন নেতাদেরকে স্যার ডাকা হয়, এবং নেতারাও স্যার ডাকা খুব ব্যুরোক্রেসিও স্যার ডাকে, নেতাদেরও স্যার ডাকে। একটু শেষ করতে হবে, 1 মিনিটে আপনি যদি একটু বলেন উপজেলা নির্বাচন নিয়ে, আপনি নিজেও নির্বাচন করেছেন, 1 মিনিটে ছোট্ট করে যে সামনের নির্বাচনকে নিয়ে আপনার আশঙ্কা বা আশাবাদ বা সম্ভাবনা কি দেখছেন? দেখুন, এখানে মানে বিএনপি নির্বাচনে যাবে না, পার্লামেন্টও যায় নাই, উপজেলা নির্বাচনও যায় নাই। তো এই উপজেলা নির্বাচনে এই গভর্নমেন্টই একটা আইন করেছিল যে মার্কা দেওয়া হবে, উপজেলা দল থেকে নমিনেশনও দেওয়া হতো। এখন আমি তো মনে করি যে এই আইনগতভাবে আওয়ামী লীগও নির্বাচন করছে না, বিএনপি তো নির্বাচন করছেই না, নিয়ম মাফিকভাবে আওয়ামী লীগও তো নির্বাচন করছে না, যেহেতু আওয়ামী লীগের কোনো মার্কা নাই, তাদের দলীয় কোনো মার্কা নেই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জাতীয় পার্টির যে কজনই ক্যান্ডিডেট আছে, আমরা কিন্তু নিয়ম মাফিক এই নির্বাচনটা করছি, আমরা দলীয় মার্কা দিয়ে করছি। তো এই নির্বাচনে ধরেন যেমন এখানে আলোচনা আসছে, আপনি যেটা বলছেন, এই যে মন্ত্রী এমপি তাদের স্বজন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারা নির্বাচন করতে পারবে না। তাদের মধ্যে থেকে আবার আসছে, যেমন শাহজাহান খান সাহেব বলছে যে এমপি মন্ত্রীদের স্বজনরা যদি আওয়ামী লীগ করতে পারে, যুবলীগ করতে পারে, ছাত্রলীগ করতে পারে, নির্বাচন সক্রিয় রাজনীতি করতে পারে, তাহলে তারা নির্বাচন করতে পারবে না কিনা। তা আমার মনে হয় যে এটা নাগরিক অধিকার, প্রত্যেকটি মানুষই নির্বাচন করতে পারে। সরকার যদি চায়, সরকারের যদি সেই সক্ষমতা থাকে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে যে কেউ আসুক না কেন, সরকারের কিছু আসে যায় না। সরকারের এই যে আওয়ামী লীগের যে সরকার ঠিক নয়, আওয়ামী লীগের যে সিদ্ধান্ত যে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তার কারণ হলো যে আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচনটাও নিরপেক্ষ করার সক্ষমতা সরকার হারিয়ে ফেলেছে। যে তাদের এই সক্ষমতা থাকলে তারা এই ধরনের দলীয় সিদ্ধান্ত নিত না। আমার বিশ্বাস যে কেউ নির্বাচনে আসুক, সরকার সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন করবে, সেখানে যে মন্ত্রীর ছেলে আসুক, এমপির ছেলে আসুক, আমরাও চাই সংঘাত সহিংসতা বিবর্জিত একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক, এবং
সেই জন্যই সবাই আশা করছে। দর্শক, এতক্ষণ জানছিলাম আমাদের 3 জন অতিথি থেকে বিভিন্ন বিষয়ে তারা পরামর্শ দিয়েছেন। সেই সব পরামর্শ থেকে নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো থেকে সংশোধন বা বিয়োজনের জন্য তাদের পরামর্শ নিতে পারবেন। আর আজকে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তীব্র তাপ প্রবাহ চলছে, সবাই ছায়ায় থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।